আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 37 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এভাবে সিগারেট খেলেন ভাইয়া তা জানেন? নিজের কথা না ভাবেন, বউয়ের কথা তো অন্তত ভাবতে পারেন। আপনার ওই কালো ঠোঁটে কিভাবে সে চুমু খাবে? নাসিমের হাত থেমে গেল, না চাইতেও চোখ গেল মিররে। তার ঠোঁট বুঝি খুব কালো? নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো। কি সব ভাবছে সে? বিয়ে করলে তবেই বউ চুমু খাবে? মেয়েটা কি নির্লজ্জ? বড় বলে তাকে সম্মান দেয় না? ভেবে রাগে চোখে ঘুরে তাকালো ঈশানীর পানে। ধমক দিয়ে বলল, চাপড়ে গাল লাল করে দিব মেয়ে। আরেকটা নির্লজ্জের মতো কথা বললে? বড় ভাই হই আপনার, লজ্জাহীন মেয়ে কোথাকার। নাসিমের ধমকে পাত্তা দিল না। পুনরায় মুখ ভেঙচি মেরে ঈশানী বলল, ভালো কথা বললাম আর আপনি তা কানে তুললেন না? বিয়ে হোক তারপর বুঝবেন। এটা বলুন, অন্যর বউকে এভাবে সার্ভিস দিতে আমার ভাইয়া কত টাকা দেয় আপনাকে? এভাবেই জীবন পার করবেন নাকি বিয়ে করার ইচ্ছা আছে? নাসিম ততক্ষণে ঘুরে বসে গাড়ি স্টার্ট দিয়েছে। ঈশানীর বেহুদা প্রশ্নের কোনো জবাব দিল না, হয়তো দেওয়ার ইচ্ছেই হলো না। ঈশানী মিররের মাঝ দিয়ে নাসিমের পানে তাকালো, নরম স্বরে বলে উঠল, আপনি ম্যাকমহল আসেন না কেন নাসিম ভাই? কারণ কি আমি? স্টিয়ারিং এ ধরা হাত দুটো শক্ত হয়ে উঠল নাসিমের। এবার তেরা কণ্ঠে জবাব দিল, যদি বলি হ্যাঁ তাহলে কি করবেন? এটা তো জানারই ছিল। তবুও ঈশানীর বুকের ভেতর ছটফট করে উঠল। নিজেকে আড়াল করে ব্যঙ্গ করে বলল, ভাববেন না আপনার অসুবিধার জন্য ও বাড়ি আমি ছেড়ে দিব। বিয়ের আগে ও বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। বাকিটা আপনার ইচ্ছে। ও বাড়িতে যাবেন কিনা আমার কি? জবাব শুনে মিহি হাসলো নাসিম। হয়তো মেয়েটার আড়াল করা অনুভূতিগুলোও কিছু বুঝলো। গাড়ির গতি বাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, নিজেকে এতটা গুরুত্ব দেওয়ার কিছু হয়নি, কাজে ব্যস্ততায় যেতে পারি না। আপনার থাকা না থাকায় কিছু যায় আসে না আমার। এই ছেলেটা ঠিক কতটা তাচ্ছিল্য করে কথা বললো তাকে? কখনো অনুশোচনা হয় না বুঝি? অথচ দেখা যায় ছেলেটার কোনো যোগ্যতা নেই তার সাথে এভাবে কথা বলার। ঈশানীর আর কথা বাড়াতে মন চাইলো না। কলেজ ব্যাগটাকে আঁকড়ে ধরে নিশ্চুপ বসে রইল। মেয়েটা নিশ্চুপ আছে দেখে নাসিমও স্বস্তিতে গাড়ি চালানোতে মন দিল। ঈশানী নিশ্চুপ থাকলেও আর চোখে নাসিমের পানে তাকাতে ভুলল না। দর্পণের মাঝে ছেলেটার মুখ অবলোকন করে বিড়বিড় করে বলে উঠল, জীবনের এমন দিন না আসুক নাসিম ভাই, যেদিন আমার গুরুত্ব পাওয়ার জন্য আপনি ছটফট করে উঠলেন। কিন্তু আমি আপনার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আপনার সেই ছটফটা নিয়ে আমার সহ্য হবে না যে। আর এদিকে তখন প্রায় মধ্যরজনী, অনেকটা রাত পেরিয়েছে বাসায় আসতে। গরম বাইরে বেশ ভালোই, বিকেলের দিকে সামান্য বৃষ্টি হয়েছিল, কিন্তু গরম কমেনি একটু। ক্লান্ত অবসাদ সরিয়ে নিজের রুমে প্রবেশ করলো। এসির ঠান্ডা হাওয়া গায়ে পড়তেই কিছুটা শীতলতা এসে ঘিরে ধরলো তাকে। কিন্তু ক্লান্তি কমলো না। ক্লান্তি কমার ওষুধ যে অন্য কিছু। কোথায় সে? বিছানায় নেই। চোখ সরিয়ে পড়ার টেবিলের পানে তাকাতে দেখলো মেয়েটা টেবিলের উপরই মাথা হেলিয়ে দিয়ে আছে, হয়তো ঘুমিয়েও পড়েছে। ঘুম আসলে বিছানায় গিয়ে ঘুমালেই পারত। এখানে বসে থাকার কি প্রয়োজন ছিল? তার উপর নীরব অভিমান দেখাবে অথচ অপেক্ষা করতে ভুলবে না। মেয়েটা দহনে জ্বলছে, অথচ চিৎকার করে কারো সাহায্য চাইবে না বাঁচার জন্য। কিন্তু সে তো চাই মেয়েটা চিৎকার করুক, অভিমান প্রকাশ্যে আনুক, কষ্টে কান্না করুক। কিন্তু তার বুকে মাথা রেখে মেয়েটা এত শান্ত কেন? রুদ্ধ দুপা এগিয়ে টেবিল বরাবর স্থির হলো। আলো থাকায় ঘুমন্ত কন্যার মুখটা একপাশে বোঝা যাচ্ছে। মেয়েটার মুখে যেন সারা পৃথিবীর মায়া নিহিত। এমন ফুলের মতো এক মেয়ের সাথে কেউ এমন অমানবিক কাজ কি করে করতে পারে? কি করে পারলো মেয়েটার মুখের স্নিগ্ধ হাসিটাই কেড়ে নিতে? রুদ্ধ ঝুঁকে বউয়ের কপালে আলতো করে উষ্ঠ ছোঁয়ালো। সময় ব্যয় না করে মেয়েটাকে কুলে তুলে নিল। ঘুরে হেঁটে এসে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিল। মেয়েটাকে শুইয়ে দিলেও নিজে সরল না, তাকিয়ে রইল বউয়ের মায়া মায়া মুখখানার পানে। নাড়াচাড়া পেয়ে আর মুখের উপর কারো নরম নিঃশ্বাসের আঁচ পেয়ে ঘুম ভেঙে গেল আদ্রিজার। নিভু নিভু চোখে তাকাতেই এত নিকটের স্বামীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। ঘুম ভাঙার সাথে অভিমানের জন্য জেগে উঠল। অভিমানের কাছে স্বামীর আবেশিত চাহনিও হার মানল। তড়িঘড়ি করে উঠে বসার চেষ্টা করে বলল, আপনি এসে পড়েছেন, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবারের ব্যবস্থা। কথাটা সম্পূর্ণ হওয়ার পূর্বে রুদ্ধ বউকে উঠতে না দিয়ে বিছানার সাথে ঠেসে ধরল। মেয়েটাকে ঠুটোর উপর একটা আঙুল ঠেসে ধরে বউয়ের কথা বন্ধ করলো। শান্ত স্বরে বলল, হুশ, শান্ত হয়ে ঘুমাও, খাবো না আমি। স্বামীর আলতো স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল আদ্রিজা, কিন্তু তার কথা বাড়াতে ইচ্ছে হলো না। হাত বাড়িয়ে ওষ্ঠ থেকে স্বামীর হাতখানা সরিয়ে অন্য পাশে কাত হয়ে শুয়ে ছোট করে বলল, ঠিক আছে, আপনি সরুন আমার কাছ থেকে। বউয়ের বারবার এই ইগনোরেন্স পছন্দ হলো না রুদ্ধর, তবে রাগ দেখানোর ভুলও করলো না। বিনা বাক্য বেয়ে বউয়ের থেকে সরে এসে হাতের ঘড়ি খুলে আর পকেট থেকে ফোনটা বের করে বিছানার পাশে ছোট টেবিলের উপর রেখে দিল। নিজের রাতের পোশাক নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। আদ্রিজাও চোখ মেলে স্বামীর যাওয়া দেখলো। সেদিন তো একটু অভিমান করাতেই কেমন ছটফট করেছিল।
রাত বিরেতে ছুটে গিয়েছিল তার কাছে। আর আজ যে সে এত কষ্ট পাচ্ছে, লোকটাকে বারবার দূরে দিচ্ছে, এতে কি লোকটার একটু ফারাক পড়ছে না? নাকি এখন তার অভিমানই বুঝতে চাইছে না? তাহলে কি আগের সব লোক দেখানোর ছিল, নাকি জেনে বুঝে কষ্ট দিচ্ছে লোকটা তাকে? আদ্রিজার আর ভাবতে ইচ্ছা হলো না। যত ভাবছে ততই কষ্ট পাচ্ছে। ঘুম না আসলেও চোখ খিচে বন্ধ করে রাখলো। রুদ্ধ সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে। তাকিয়ে দেখলো মেয়েটা চোখ বন্ধ করে আছে। মেয়েটা তো ঘুমায়নি তা বুঝতে বাকি নেই। ভালো লাগলো না এসব আর। বউয়ের উদ্দেশ্যে শান্ত গম্ভীর স্বরে নির্দেশ দিল, আদ্রিজা উঠে আমাকে একটু হেল্প করো তো, মাথাটা মুছে দাও। স্বামীর বাক্য শুনেও আদ্রিজার মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সেভাবে শুয়ে থেকে আস্তে করে বলল, একটু কষ্ট করে মুছে নিন আপনি। বৃদ্ধ শান্ত চোখে তাকালো বউয়ের পানে। এই শান্ত চোখে দাঁড়িয়ে থাকা পুরুষটার মাঝে কি চলছে তা বোধহয় সেই ভালো জানে। রাগ হলো কিনা বোঝা গেল না, তবে হাতের ওয়ালেটটা ছুঁড়ে মারলো বউয়ের মুখ বরাবর। মুখের ওপর কিছু পড়ায় আদ্রিজা বিস্ময় নিয়ে তাকালো। মুখের ওপর থেকে ভেজা টাওয়ালটা সরিয়ে আশ্চর্য নিয়ে তাকালো স্বামীর পানে। স্বামীর শান্ত চোখের তাকানো দেখে আদ্রিজা যেন ভয় পেয়ে গেল। স্মরণে এলো লোকটার কথা না শুনলেও লোকটা কি পরিমাণ রেগে যায়। ভয়ে একটা শুকনো রোগ গিলে উঠে দাঁড়ালো। রুদ্ধ এগিয়ে গিয়ে বউয়ের কাছাকাছি বিছানায় বসে পড়লো। আদ্রিজা বিনা বাক্য ব্যয়ে নিজের কাজ শেষ করলো। মাথা মুছে দেওয়া শেষ হতেই টাওয়ালটা বারান্দায় রেখে এসে পুনরায় বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়লো। রুদ্ধ চুপচাপ রুমের লাইটটা অফ করে দিয়ে একটা জিরো বাল্ব জ্বালিয়ে দিয়ে টান টান হলো। লাইট অফ হতেই কাচুমাচু করে শুলো, অথচ স্বামীর কাছে আসার চেষ্টাও করলো না। রুদ্ধ একটা হতাশার শ্বাস ফেলে বউকে টেনে নিল বুকে। আদ্রিজা হয়তো এতেও বাধা দিত, কিন্তু তখনকার স্বামীর চাহনি স্মরণ হতেই ভয়ে আর কিছু বলার সাহস হলো না। চুপচাপ পড়ে রইল স্বামীর বুকের উপর। আর এদিকে চট্টগ্রামে এসেছে 2 দিন পেরিয়েছে। যে কাজে এসেছিল তার শেষ, তবে এখানকার এক কলেজে তার ডাক পড়েছে। তার জন্য আজকের রাতটা থেকে কালকে কলেজের কাজ শেষ করে চলেই যাবে এমন মনোনিবেশ করেছে। কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করলেও মনের মাঝে যেন কোথাও শান্তি নেই। 2 রাতে একবারের জন্য চোখের পাতা এক করতে পারেনি। চোখের পাতা এক করলে যে হরিণ চোখের নেই 2 চোখ তার চোখের সামনে ভেসে ওঠে। আবার চোখ খোলা রাখলেও শুধু মেয়েটার কথা স্মরণে আসে। সেই হাসি যেন এখনো তার কানে ঝনঝন করে বাজছে। কি এক মুসিবতে পড়েছে সে। এত এত মেয়ে তো এতদিন দেখেছে, বলতে গেলে এর থেকে সুন্দর মেয়েও দেখেছে, যার জন্য পাগল হয়েছে। তার এই মেয়ের মাঝে সে কি এমন পেল যে তাকে ভুলতেই পারছে না। যত ভুলার চেষ্টা করছে ততই যেন বেশি করে মনে পড়ছে। ভেবেছিল সামান্য এক দেখা দূরে গেলেই ভুলে যাবে, কিন্তু তার বিপরীত কেন হচ্ছে? জবাব মেলে না তার, শুধু মন যেন ছটফট করছে সেই মোহময় হাসি মিশ্রিত মুখটা দেখার তাগিদে। কিন্তু কি করে তা সম্ভব? এখানকার এক কটেজের বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ে আচ্ছাদিত রাতের শহর দেখতে দেখতে কত কিছু ভেবে চলেছে 31-এ পা রাখা নবনির্বাচিত এমপি, যার কাজ এখন অন্য কিছু নিয়ে ভাবা। সেখানে এক পলক দেখে এক বাচ্চা মেয়েকে নিয়ে ভাবনায় সে মশগুল। 2 রাতের এই অধবোধন নিজের পছন্দ হলো না। এতগুলো বছরে যতগুলো রাত নিদ্রাহীন কেটেছে তা কেবল কাজের তাগিদে। কিন্তু এ প্রথম যখন কোনো মেয়ের কারণে তার ঘুম হারিয়েছে, এটা যেন নিজের কাজেই বড্ড আশ্চর্যের মনে হচ্ছে। নিজের মাঝে এই অব্যক্ত অস্থিরতা মেটানোর তাগিদে নাসিমকে ফোন করে জানালো তার জন্য ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিতে। ভাইয়ের কথা মতো সেই রাতে 22-এর কোঠায় পা দেওয়া ভাই শক্ত নাসিম সবকিছু জোগাড় করে ভাইয়ের রুমে এলো। নিজেই ড্রিঙ্কস না বানিয়ে ভাইয়ের দিকে এগিয়ে গেল। সে ভাইয়ের মতো অত তীক্ষ্ণ বুদ্ধিমান না হলেও ছোট থেকে ভাইকে দেখতে দেখতে এমন বেশ বুঝতে শিখেছে তাকে। তাই এ 2 দিন ভাইকে অন্যরকম দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো তার কিছু হয়েছে। কিন্তু রুদ্র সেদিনও কোনো জবাব দিল না। ভাইকে নীরব দেখে নাসিম আরো চিন্তিত হলো, আরো কিছু জিজ্ঞেস করলো না। ভাইকে একা রেখে চলে এলো। মদের নেশায় মেয়েটাকে আদৌ ভুলতে পারলো কিনা শুধুমাত্র সেই ভালো জানে। ভোরের দিকে বোধহয় চোখটা লেগে এসেছিল। সকাল 9টার দিকে নাসিম এসে ডাকলো। সেই কলেজ থেকে একেবারে ঢাকা ফিরে যাবে বিধায় সেই ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে নিল। শুভ্র পাঞ্জাবির পরিবর্তে সাদা প্যান্ট জড়ালো, সাথে একটা কালো রঙের ব্লেজার। দেখে মনে হচ্ছে কোনো নেতা নয়, বরং একজন সফল আর কঠোর বিজনেসম্যান। নাসিম জিনিসপত্র গাড়িতে তুলে ভাইকে নিয়ে রওনা হলো কলেজের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তায় বাঁক বেয়ে কলেজে পৌঁছাতে ভালোই সময় লাগলো। কলেজে পৌঁছাতেই রুদ্ধ নেমে পড়লো। ছাত্রছাত্রীদের ভিড় জমেছে কলেজে। আজ বোধহয় এখানে নবীনবরণ উৎসব হচ্ছে। এমপি হওয়ার সুবাদে তাকে স্পেশাল গেস্ট হিসেবে নিমন্ত্রণ জানিয়েছিল। তা রক্ষা করতে এখানে আসা। কলেজ কর্তৃপক্ষ তাকে নিরাপত্তা দিয়ে সম্মানের সহিত আনতে চেয়েছিল, কিন্তু রুদ্ধ তাতে বাধা দিয়ে বলেছিল সেসবের কোনো প্রয়োজন নেই, সে একাই যাবে। এমনকি কাউকে কোনো বলারও প্রয়োজন নেই যে কলেজে ঢাকার কোনো এমপি যাচ্ছে। কর্তৃপক্ষ তাই মেনে নিয়েছিল। রুদ্ধ সম্মুখে পা বাড়ালো, পিছে পিছে নাসিমও এগিয়ে গেল। বড় অডিটোরিয়ামটা সুন্দর করে সাজানো, বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। অনেক মানুষের সমাগম, অনুষ্ঠান শুরু হয়েছে বোধহয়। রুদ্ধ গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে মঞ্চের এক কোণে চুপচাপ বসে পড়ল। নাসিম থেকে চলে গেল নিচে কোথাও। মঞ্চের উপর আরো নামি দামি লোকজন বসা। হয়তো রুদ্ধর পরিচয় না দেওয়াতে ছাত্রছাত্রী বা তেমন কেউই তার দিকে ধ্যান দিল না। রুদ্ধর এখানে এক মুহূর্ত
থাকতে ইচ্ছা হলো না, চেয়েও মন বসাতে সক্ষম হলো না, চলে যাবে ভাবলো। তাই পাশে আশেপাশে তাকালো নাসিমকে খোঁজার জন্য, কিন্তু নাসিমের পরিবর্তে অন্য কিছু দেখে চোখ স্থির হয়ে গেল তার। সে একই রকম অস্থিরতা শুরু হলো বুকের ভেতর। ভেবেছিল মেয়েটাকে শেষ দেখাই আর দেখবে না, কিন্তু এখানে এমন সর্বনাশী রূপে দেখতে পাবে তা বুঝতেও পারেনি। অসংখ্য ছাত্রছাত্রীদের মাঝে সেই মেয়েটাও বসে আছে, অন্য এক মেয়ের কাঁধে মাথা রেখে। পরনে এক কালো রঙের শাড়ি জড়ানো, এতে যেন ফর্সা মুখখানা আরো বেশি স্বচ্ছ আর নির্মল দেখালো। মেয়েটা চোখ বুঝে রাতে ঘুম হয়নি নাকি, কিন্তু এই রূপে যে অন্য কেউ ধুকে ধুকে মরছে তা কি এই ঘুমন্ত কন্যা জানেন? রুদ্ধর ধুকপুকানি এত বেড়ে গেল যে তা আড়াল করার তাগিদে একটা হাত বুকের বাঁ পাশে চলে গেল। মেয়েটাকে শাড়িতে যেমন সুশ্রী লাগছে, তেমন আগের দিনের তুলনায় অনেকটা বড়ও লাগছে। মনে হচ্ছে কোনো ভার্সিটির পড়ুয়া মেয়ে। আচ্ছা, মেয়েটা এখানেই পড়ে না তো? রুদ্ধর চোখ দুটো কেবল একটা জায়গাতেই আটকে। এর মাঝে মেয়েটা চোখ মেলে তাকালো, চোখে মুখে বিরক্তি লেপটে। যার কাঁধে মাথা রাখা সেই মেয়েটা আশেপাশে আরেকটা মেয়েকে কিছু বলে উঠে দাঁড়ালো, সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও হেঁটে চলে গেল। মেয়েটার চুলগুলো আজও ছেড়ে রাখা নেই, হিজাবের আড়ালে তা বেঁধে রাখা। রুদ্ধ মেয়েটাকে যেতে দেখে না চাইতেও নিজে উঠে দাঁড়ালো। প্রিন্সিপাল স্যার রুদ্ধকে অনুরোধ করলো এসেই যখন পড়েছে, তখন যেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেয়, কিন্তু রুদ্ধ সবকিছু পিছে ফেলে রেখে মেয়েটার পিছু পিছু ছুটলো। একটু দেরি হওয়ার কারণে মেয়েটা কোথায় গেছে তা বুঝতে কষ্ট হলো। অনেকটা খোঁজার পর যখন প্রায় ব্যর্থ হলো, তখন দেখতে পেল মেয়েটা ওয়াশরুম থেকে বের হচ্ছে। দেখতে রুদ্ধ সেখানে স্থির হয়ে গেল। মেয়েটার চোখে মুখে বোধহয় পানি দিয়েছে। শাড়ির আঁচল দিয়ে তা মুছতে ব্যস্ত মেয়েটা স্থির না থেকে হেঁটে চললো। মুখ ঢেকে থাকায় দেখতে না পাওয়ার কারণে এসে রুদ্ধর সাথে ধাক্কা খেলো। ফলস্বরূপ এক পা সরে দাঁড়ালো। মেয়েটার কপালে হালকা ব্যথা পেল, শক্ত বুকে আঘাত লাগায়। চোখের সম্মুখে শার্ট ব্লেজার দেখে বুঝলো এটা কোনো ছেলে। ফলে শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে রুদ্ধর পানে না তাকিয়েই ব্যতিগ্রস্ত হয়ে মিহিসরে বলল, সরি, ক্ষমা করবেন ভাইয়া, আমি দেখতে পাইনি, কিছু মনে করবেন না, আম সরি। কোনো ছেলের সাথে ধাক্কা খেয়েছে বিদায় মেয়েটা বোধহয় ঘাবড়ে গিয়েছিল, এ কারণে তাকিয়ে দেখেনি। কিঞ্চিত ভয়াল লজ্জা পেয়ে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। রুদ্ধ তখনও সেখানে স্থির দাঁড়িয়ে। মেয়েটা চলে যাচ্ছে সেটাও বোধহয় তা বুঝতে পারছে না। কেবল তার বুকের যে জায়গাটায় মেয়েটার কপাল ঠেকেছিল সেদিকে তাকিয়ে থাকলো অপলক। যখন বুঝলো যার জন্য এখানে ছুটে আসা সে চলে যাচ্ছে, তখন ওই মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে অস্থির কণ্ঠে ডেকে উঠলো, শুনছেন? একটা আবার শুনবেন প্লিজ। কিন্তু ততক্ষণে মেয়েটা তার চক্ষু সীমানার বাইরে। রুদ্ধ কেমন অনুভূতি হলো তা নিজেও বুঝলো না। পুনরায় মেয়েটার খুঁজে নামলো, কিন্তু মেয়েটা যেন এক পলকে লাপাত্তা হয়েছে। খুঁজতে খুঁজতে যখন অডিটোরিয়ামের কাছাকাছি এলো, তখন নাসিম এসে সামনে দাঁড়ালো। চঞ্চল কণ্ঠে বলে উঠলো, ভাই কোথায় ছিলে তুমি? তখন থেকে খুঁজছি, ঢাকা থেকে কল এসেছিল, আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত। রুদ্ধ সবাই শুনলো, কিন্তু মন যেন সেই মেয়েটাতেই আটকে। অস্থির চোখ দুটো ভিড়ের মধ্যে খুঁজে চললো তাকে, কিন্তু কোনো দিশা মিলল না। এক মুহূর্তে কই হারালো? তাহলে এটাই কি তাদের শেষ দেখা? অবশ্য খুঁজে পেলেই বা কি হবে? সে কি মেয়েটাকে চায়, নাকি চাইলেই তাকে পেয়ে যাবে? নিজের অনুভূতি বুঝতে না পারলেও এখন তাদের যেতে হবে ঠিক বুঝলো। নীরব সম্মতি জানিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করে নিজেও গাড়িতে চেপে বসলো। নাসিমও ড্রাইভিং সিটে বসে গাড়ি ছুটালো। গাড়ি চলতে শুরু হতে রুদ্ধ গাড়ির গ্লাস গুলিয়ে কলেজের পানে তাকিয়ে রইল। যতক্ষণ তা দেখা যায়, হয়তো মনে আশা জেগেছিল মেয়েটাকে শেষ একবার দেখা পাবে। যতই পথ অতিক্রম হলো ততই নিজের মাঝের অস্থিরতা টের পেল। বুকটাকে খালি খালি মনে হচ্ছে খুব মূল্যবান কিছু ফেলে যাচ্ছে এই চট্টগ্রামের ভূমিতে। সামান্য এক বাচ্চা মেয়ের জন্য এত ছটফটানি কেন হচ্ছে? তাহলে এটাকেই কি ভালোবাসা বলে? প্রথম দেখায় ভালোবাসা এমন কিছু, নাকি মেয়েটার মুহে পড়েছে সে, সৌন্দর্যে মোহিত হয়েছে সে? কিন্তু এর থেকে সুন্দরী রমণীদের সে কাছে থেকে দেখেছে, তাদের রূপে তো মোহিত হয়নি। তাহলে এই মেয়ে কেন বারবার কেন বলছে যাস না মেয়েটাকে ফেলে? নিজের কাজে নিজের অনুভূতি পরিষ্কার না হলেও মন যেন আকস্মাৎ বলে উঠলো, ওই মেয়েকে তোর চাই, পুরো একটা জীবনের জন্য চাই। ভাবনা উদয় হতে হঠাৎ করে বলে উঠলো, গাড়ি থামা নাসিম। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।